10 বছরের একটি বাচ্চা মেয়ের সাথে রেপ করা হয়, কিন্তু বাচ্চাটির পরিবার খুবই গরিব হওয়ায় তারা প্রশাসনের বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ করে উঠতে পারে না। কিন্তু বাচ্চা মেয়েটির আজ্জি আর চুপ করে বসে থাকে না, সেই নেয় তার নাতনির বিরুদ্ধে হওয়া অত্যাচারের বদলা। তো একজন সাধারণ বৃদ্ধা দশভুজা হয়ে ওঠার কাহিনী আজকে তোমাদেরকে আমি শোনাতে চলেছি আজ্জি মুভিটির এক্সপ্লেনেশনের মাধ্যমে। তো চলো গল্পটি শুরু করা যাক। তো গল্পের শুরুতে দেখা যায় এক বৃদ্ধা মহিলা আর একটি প্রেগনেন্ট মেয়ে দুজনে মিলে মন্দা বলে একজনের খোঁজ করছে। তো তারা খুঁজতে খুঁজতে একটি জায়গায় চলে আসে যেখানে অনেক আবর্জনা একসাথে ডাই করা ছিল, এবং সেখানে তারা একটি বাচ্চা মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং সঙ্গে সঙ্গে তাকে বাড়িতে নিয়ে যায়। তো এই বাচ্চা মেয়েটির নাম ছিল মন্দা। মুভি সিন শিফট হয় মন্দাদের বাড়িতে, যেখানে একটি পুলিশ অফিসার এসেছে, আর এই পুলিশ অফিসারটির নাম ছিল দাস্তুর, কেননা মন্দা বলে বাচ্চা মেয়েটির সাথে রেপ করা হয়েছিল। তো এবারে পুলিশ অফিসার দাস্তুর সবাইকে জিজ্ঞাসা করে যে এত রাত্রে মেয়েটি বাইরে কি করছিল। এতে করে মন্দার দাদিমা অর্থাৎ আজ্জি অফিসারকে জানায় যে সে ব্লাউজ সেলাইয়ের কাজ করে, এবং সেদিন তার একটি ব্লাউজ সেলাইয়ের অর্ডার থাকাতে মন্দাকে দিয়ে সেই ব্লাউজটি লীলা নামক একজনের কাছে পাঠায়, যে কিনা রেড লাইট এরিয়াতে দেহ ব্যবসা করে। আসলে মন্দারা খুব গরিব ছিল। মন্দার মা ছোটখাটো খাবার ডেলিভারির কাজ করে, কিন্তু তার কাছে কোনো লাইসেন্স নেই, আর তার বাবা একটি ফ্যাক্টরিতে 12 ঘন্টা শিফটের কাজ করে, যেটাও এক রকমের বেআইনি কাজ। তো এরপর দাস্তুর সবাইকে জিজ্ঞাসা করে যে এটি যে রেপ কেস, তার কি কোনো প্রমাণ আছে? তো এতে মন্দার মা বলে যে এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটি একটি রেপ কেসের ঘটনা, কিন্তু দাস্তুর তা মানতে চায় না এবং সে নিজে স্বচক্ষে প্রমাণ নেওয়ার জন্য বাচ্চা মেয়েটির জামা তুলে চেক করে। কিন্তু এইরকমটা করা কখনোই উচিত ছিল না, কিন্তু মন্দারা গরিব থাকার কারণে তারা কিছুই বলতে পারছিল না। এরপরে পুলিশ অফিসার দাস্তুর মন্দাকে তার সাথে ঘটে যাওয়া সবকিছুই খুলে বলতে বলে, কিন্তু মন্দা যেহেতু একটি 10 বছরের বাচ্চা মেয়ে ছিল এবং রেপ হওয়াতে তার প্রচন্ড ব্লিডিং হচ্ছিল, তাই সে কিছু বলতে পারে না। এতে করে সবাই দাস্তুরকে এফআইআর লিখতে বললেও সে বিভিন্ন বাহানাতে তা লিখতে চায় না এবং মন্দাকে নিজের মুখেই বলতে বলে যে তার সাথে কি হয়েছে। এতে করে মন্দা বলে যে একটি কালো চশমা পরা লোক তার সাথে এইরকম করেছে। তখন ওপাশ থেকে লীলা জোরে বলে ওঠে যে কালো চশমা তো একমাত্র ধাওলে পড়ে, কেননা লীলা রেড লাইট এরিয়াতেই দেহ ব্যবসার কাজ করত, আর তার পক্ষে ওখানকার যাতায়াত করা ব্যক্তিদের চেনাটা খুবই সহজ। তো দাস্তুর এবার ধাওলের নামটি শুনে একটু ঘাবড়ে যায়। এরপর সবাই মন্দাকে ধাওলের সম্বন্ধে জানতে চাইলে দাস্তুর বলে যে এখন মন্দাকে আর কিছু বলতে হবে না, আজ সে বরং রেস্ট করুক, কাল আমি ডক্টর নিয়ে আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাতে করে আজ্জি দাস্তুরকে বলে যে তার তো আগে ধাওলের সম্বন্ধে খোঁজ খবর নেওয়া উচিত। এতে করে দাস্তুর মন্দাদেরকে থ্রেট দিতে থাকে এবং বলে যে ধাওলের বাবা তো বিধায়ক, তাদের বিরুদ্ধে পুলিশে এফআইআর করলে তাদের কিছু হবে না, কিন্তু মন্দাদের পরিবারকে কে বাঁচাবে? এখানে তো একজন বেশ্যাবৃত্তি করে, একজন লাইসেন্স ছাড়াই ব্যবসা করে, একটি বাচ্চা যে রাতের বেলা রেড লাইট এরিয়াতে যায়, কে বলে যে সেও একজন আন্ডার এজড বেশ্যা না? তার বাবা রেড লাইট এরিয়ার দালালও তো হতে পারে। তাই পুলিশ যদি তাদের ধরে তাহলে তাদের বাঁচা মুশকিল হয়ে যাবে এবং অন্ততপক্ষে তারা 2 বছরের জেল তো খাটবেই। আসলে দাস্তুর মন্দাদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের মুখ বন্ধ করতে চাইছিল। তো ব্যবসা বন্ধ হওয়ার ভয় পেয়ে মন্দার মা দাস্তুরকে রিকোয়েস্ট করে যে তারা মন্দার কোনো এফআইআর পুলিশের কাছে আর লেখাতে চায় না। এরপর দাস্তুর সেখান থেকে চলে গেলে মন্দার মা বিভা নিজের মতো ঘরের কাজ করতে থাকে, যেন কোনো কিছুই ঘটেনি। তো লীলা আজ্জিকে বাইরে নিয়ে যায় এবং তাকে একটি পোস্টার দেখায় যেটিতে ধাওলে আর তার বাবার ফটো আছে, এবং সে বলে যে ধাওলেরা খুবই প্রভাবশালী একজন লোক এবং ও যদি তোমাকে, আমাকে, বিভাকে, সবাইকে রেপ করে তাও এদের কিছু হবে না, তাই আজ্জিকে এই ঝামেলার মধ্যে না জড়ানোই ভালো হবে। এরপর আজ্জি বাড়ি ফিরে গেলেও সে মনে মনে এই ব্যাপারটি নিয়ে ভাবতে থাকে এবং এরপরই দেখা যায় ওই পোস্টারটি থেকে আজ্জি ধাওলের ফটোটি কেটে নেয়। পরের দিন আজ্জি মন্দাকে ধাওলের ছবিটি দেখালে মন্দা ভয় করে তার ফ্রকের মধ্যে টয়লেট করে দেয়। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে সেদিন ধাওলে মন্দার উপর কতটা হিংস্রতার সাহায্যে অত্যাচার চালিয়েছিল। এরপর আজ্জি আয়ুর্বেদিক দোকান থেকে মন্দার জন্য একটি ওষুধ নিয়ে আসে, যাতে করে তার ক্ষতটি তাড়াতাড়ি সেরে যায় এবং ব্লিডিংও বন্ধ হয়ে যায়।
আজি এবার লীলাকে ফোন করে তার থেকে ধাওলের অ্যাড্রেস জিজ্ঞাসা করলে লীলা বলে যে আজ সকালে তার কাছে ইন্সপেক্টর দস্তুর এসে তার থেকে সমস্ত ঠিকানা আর তার সমস্ত পরিবারের নামধাম সব নিয়ে গেছে। আর সে যেহেতু 5 মাসের গর্ভবতী, তাই সে আর এইসবের মধ্যে জড়াতে চায় না। এবার আজি হতাশ হয়ে ফোন রেখে দিলে মন্দাই আজিকে ধাওলের ঠিকানাটি বলে দেয়। এরপর আজি মন্দার বলে দেওয়া ঠিকানাটিতে আসলে সেখানে একটি খাট দেখতে পায়, যেটিকে দেখে আজি মনে মনে কল্পনা করতে পারে যে সেই রাত্রে না জানি কতটা কষ্টের মধ্যে দিয়ে মন্দাকে যেতে হয়েছে। অপরদিকে ইন্সপেক্টর দস্তুর একটি ডাক্তারকে নিয়ে মন্দাদের বাড়িতে আসে। তো আগেই বলেছি মন্দা যেহেতু একটি মাইনর বাচ্চা মেয়ে ছিল এবং তার রেপ হয়েছিল, তাই এতে তার প্রচন্ড ব্লিডিং হচ্ছিল এবং সেই জায়গাটিকে স্টিচ করার জন্য পুলিশ ডাক্তারকে এনেছিল, যে কিনা একজন পুরুষ ডাক্তার ছিল। তো এই ব্যাপারটি একটি খুবই দৃষ্টিকটু ব্যাপার ছিল, কিন্তু মন্দাদের পরিবারের আর কোনো উপায় ছিল না এবং তারা এর বিরুদ্ধে একটি কথাও বলতে পারছিল না। এরপর বাড়ি ফিরে এসে আজি দেখে যে মন্দার আবার ব্লিডিং শুরু হয়ে গেছে, অর্থাৎ দস্তুর যে ডক্টরটিকে নিয়ে এসেছিল সেই ডক্টরটির স্টিচিংটিও তেমন ভালোভাবে মন্দাকে করা হয়নি। অর্থাৎ দস্তুর এখানে কোন রকমের অবস্থা সামাল দেওয়ার জন্য একটি হাতুড়ে ডক্টরকে নিয়ে এসেছিল, কেননা এই কেসটিতে তারই লাভ ছিল এবং সেটি আমরা গল্পের আরো আগে গিয়ে জানবো। তো মন্দার শরীর খারাপের জন্য আজি আবার পরের দিন ওষুধ আনতে গেলে সেখানকার মহিলাটি আজিকে বলে যে সে যেন আরো 2 দিন পরে আসে, তাহলে সে আরো ভালো একটি ওষুধ বানিয়ে দেবে। এরপর আজি শারাফত বলে একজনের কাছে আসে, যে পেশায় একজন কসাই ছিল এবং সেখানে সে শারাফতকে বলে যে সে যেন তাকে মাংস কাটাটা শিখিয়ে দেয়। কিন্তু এতে শারাফত প্রথম রাজি না হলেও যেহেতু আজির প্রতি তার একটু দুর্বলতা ছিল, তাই সে শেষমেশ রাজি হয়ে যায়। ওদিকে দেখানো হয় মন্দা তার সাথে ঘটে যাওয়া ওই রাতের জঘন্যতম কথাগুলি ভাবে এবং তার ঘুম ভেঙে যায় এবং আবার তার ব্লিডিং শুরু হয়ে যায়। তো আজি রোজকার যেমন তার সেলাইয়ের কাজটি করে সেরকম করতে থাকলেও তার মন্দার জন্য সবসময় মনে যেন টানাপোড়েন চলতেই থাকে এবং সবসময় সে মন্দার কথাই ভাবতে থাকে যে আগে কিরকম ভাবে মন্দা আজিকে সারাদিন হাসি ঠাট্টায় মাতিয়ে রাখতো আর তাকে শাসনও করত। এরপর আজি আবার ধাওলের সেই ঠিকানাটিতে যায়, যেখানে সে দেখে ধাওলের এক সাকরেদ উমেয়া ধাওলের জন্য একটি পুতুল এনেছে এবং সে পুতুলটির সাথে এত বাজে ব্যবহার করে যে সেটি দেখে আজি বুঝতে বাকি থাকে না যে সেই রাতে তার নাতনির সাথে ধাওলে কতটা অত্যাচার করেছে। তো এবারে ধাওলেদের বাড়িতে ইন্সপেক্টর দস্তুর আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সেই রাতে আসলে কি ঘটেছিল, কেননা সে যদি পুরো সত্যিটা পুলিশকে না জানায় তাহলে নাবালিকাকে ধর্ষণের দায়েতে তাকে 20 বছরের জন্য জেলে যেতে হতে পারে। অর্থাৎ এর থেকেই বোঝা যায় ইন্সপেক্টর দস্তুর কেন এই কেসটিকে ধামাচাপা দিতে চাইছিল এবং মন্দাদের পরিবারকে পুলিশের কাছে এফআইআর লেখাতে বারণ করছিল। অর্থাৎ দস্তুরের সাথে ধাওলের পুরনো সম্পর্ক আছে এবং ধাওলের সমস্ত পাপের কাচ্চা চিঠা সে আজ পর্যন্ত রেখে চলেছে। তো দস্তুরের কথাতে ধাওলে বলে যে সে তো মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করেছিল, কিন্তু মেয়েটি তার হাতে কামড়ে দেয়, তাই সে তাকে শিক্ষা শিখিয়েছে। এরপর উমেয়া ধাওলেকে কানে কানে কিছু বলে, যাতে করে ধাওলে দস্তুরকে বলে যে প্রথমে তাকে চেক করা হবে এবং এরপর উমেয়া ইন্সপেক্টর দস্তুরকে চেক করার নামে বাজেভাবে এদিক ওদিক ছুতে থাকে। তো এতে করে দস্তুর খুবই আনকমফোর্টেবল ফিল করে। তো এবার দস্তুর ধাওলের কাছ থেকে পুরো ঘটনাটির বিবরণ জানতে চাইলে ধাওলে একটি মেয়েকে ডেকে দস্তুরের কোলে তাকে বসিয়ে দেয় এবং সে যেভাবে মন্দাকে জিজ্ঞাসা করেছিল এবং তার ফলে মন্দা তার হাতে কামড়ে দেয় এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য সে তার সাথে রেপ করে, এইসবই সে বলতে থাকে। ইন্সপেক্টর দস্তুর ধাওলেকে বলে যে এই কেসটি হাতে নিতে তার বেশি টাকা লাগবে, কেননা বাচ্চাটি তো আন্ডার এজ ছিল আর তাছাড়া আজ পর্যন্ত সব কেস তো সেই দেখে এসেছে। এরপর দস্তুর একের পর এক ধাওলে দুষ্কর্মের উদাহরণ দিতে থাকে, কিন্তু ধাওলে এর জন্য একটাও এক্সট্রা টাকা দস্তুরকে দেবে না এটা জানিয়ে দেয় এবং তাকে তার নিজের বাড়িতে যেতে বলে। তো দস্তুর এমনই একটি টাকার পিচাসী লোক ছিল, সে ধাওলের থেকে কোনো সুবিধা করতে না পেরে এবারে তার বাবা অর্থাৎ ভাওকে সরাসরি ফোন করে তার ছেলের সমস্ত কথা জানায় এবং তার থেকে টাকা আদায় করতে চায়, কিন্তু সেখানেও সে কোনো সুবিধা করে উঠতে পারে না। এরই মধ্যে একদিন মন্দার বাবা হাতে প্লাস্টার নিয়ে বাড়িতে ঢোকে এবং সে জানায় যে তার হাতটি ফ্যাক্টরিতে কাজ করতে করতে মেশিনের তলায় চলে আসলে তা বাজেভাবে ক্ষত বিক্ষত হয়ে যায়।
তো এটি খুবই একটি চিন্তার বিষয় ছিল, কেননা মন্দাদের তো এমনিতেই অভাবের সংসার ছিল, আর তার মধ্যে তার বাবার এইরকম একটি দুর্ঘটনার জন্য সবাই আরো ভেঙে পড়ে। আজ্জি এবার আবার সে আয়ুর্বেদিক দোকানটিতে যায় এবং মন্দার জন্য এবার একটি লেপ নিয়ে আসে, তাকে সেটি তার ক্ষতস্থানে লাগাতে বলে যাতে করে তার রক্তপাত তাড়াতাড়ি সেরে যায়। তখন মন্দা আজ্জিকে একটা কথা বলে যে, তুমি আমাকে একদিন বলেছিলে না রক্ত বেরোলেই তো আমি বড় হয়ে যাব, তাহলে কি আমি বড় হয়ে গেছি? এতে আজ্জি আর কিছু বলতে পারে না এবং সে চুপ করে থাকে। এরপর আজ্জি আবার লুকিয়ে লুকিয়ে ধাওলের ঠেকে গেলে সে দেখে যে সেখানে ভাও বেশ ভালোভাবে ধাওলেকে ধোলাই দিচ্ছে। তো এরপর সেখান থেকে আজ্জি সোজা লীলার বাড়িতে যায় এবং সে সেখানে দেখে ডলি নামক একটি মেয়ে সেখানে শুয়ে যন্ত্রণাতে কাতরাচ্ছে আর তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। তখন লীলা বলে যে ধাওলে এখানে এসেছিল এবং ডলির সাথে করতে চেয়েছিল, কিন্তু ডলি তাতে আপত্তি করায় সে তার সাথে রেপ করেছে। কিন্তু বেশ্যাদের রেপের বিরুদ্ধে কেউ কখনো পুলিশের বিরুদ্ধে এফআইআর করবে না। তো ডলির কষ্ট দেখে আজ্জি যেন তার নাতনি মন্দার কষ্টটিও আরো সামনে থেকে দেখতে পায়। এরপর দেখা যায় মন্দা নিজেই নিজের ক্ষতস্থানটিতে প্রলেপ লাগিয়ে নেয় যাতে করে সে আবার তার আগে স্বাভাবিক জীবনে তাড়াতাড়ি ফিরতে পারে। রাতের বেলা আজ্জি লীলার কাছে যায় এবং লীলা তাকে মেকআপ করে দেয়। এরপর আজ্জি আবার সেই নির্জন স্থানটিতে যায় এবং ধাওলের পিছা করে। এরপর একটি নির্জন স্থানে গিয়ে ধাওলে যখন তার সামনাসামনি আসে, আজ্জি তখন ধাওলেকে বিভিন্ন ভাবে তার দিকে আকর্ষণ করতে থাকে, কিন্তু আজ্জির প্রতি ধাওলে আকর্ষিত হয় না, কেননা সে তো বয়স্ক একজন মহিলা। ওদিকে আজ্জি ধাওলেকে উত্তেজিতপূর্ণ কথা বলতেই থাকে যাতে করে ধাওলে আজ্জির সাথে করে। তো এবার এইসব উত্তেজকপূর্ণ কথা শুনে ধাওলে আজ্জির প্রভাবে রাজি হয়ে যায়, কিন্তু পরক্ষণে আজ্জি যখন তাকে ছুতে যায় ধাওলে আবার তার মত বদলে সেখান থেকে আজ্জিকে রেখে চলে যেতে থাকলে আজ্জি এবার এমন একটা কথা বলে যা ধাওলের এবার পুরুষত্বের উপর গিয়ে লাগে। তো পুরুষত্বের সম্মানের কথা চলে আসাতে ধাওলে এবার আজ্জির সাথে করতে গেলে আজ্জি তার ছুরিটি বের করে ধাওলের পুরুষাঙ্গটির উপর সোজা কোপ বসিয়ে দেয়। তো এতে করে ধাওলের ভীষণ ভাবে রক্তপাত হতে থাকে এবং সে চিৎকার করে মারা যায়। এরপর আজ্জি ধাওলের কাটা পুরুষাঙ্গটি রাস্তার কুকুরকে খাইয়ে দেয়। অর্থাৎ আমরা দেখতে পারি যে একজন বৃদ্ধা মহিলা যার হাঁটা চলার সামান্য ক্ষমতাও নেই এবং সমাজে গরিব বলে তারা আওয়াজও তুলতে পারে না পুলিশের কাছে, কিভাবে সে নিজেই নিজের বিচার আদায় করে নেয় এবং সে তার প্রিয় নাতনির জন্য দুর্গা রূপে এক রাবণের বধ করে। এরপর আজ্জি সকালবেলা যখন বাড়ি ফিরে আসে তখন মন্দাকে নিজের ঘরে দেখতে পায়, তো এতে আজ্জি খুবই ঘাবড়ে যায়। কিন্তু এরপর যখন সে মন্দাকে তার বাবা মার সাথে ঘুমিয়ে থাকতে দেখে তখন সে চিন্তামুক্ত হয়। আর এইভাবেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো আজই মুভিটি আমাদের চোখে এটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সমাজ যখন সাধারণ মানুষকে বিচার ব্যবস্থা দিতে পারে না তখন নিজেদেরকেই আমাদের ততটা শক্ত করতে হবে যাতে দিয়ে আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিচার আদায় করে নিতে পারি। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর ভিডিওটিকে তোমরা চাইলে লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারো। আর এইরকম নতুন নতুন মুভি, ওয়েব সিরিজ এইসবের লেটেস্ট ভিডিও তোমাদের পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।